দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। পিএসসির অধীনে সরকারি চাকরি কিংবা বিসিএস নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, এখনই এই জার্নি বন্ধ করে অন্য কিছু ভাবা শুরু করতে পারেন। এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শ। অযথা সময় নষ্ট না করে কৃষিকাজ, খামার অথবা বিদেশ চলে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। এই কথাগুলো কেন বলছি? কারণ বিএনপি আজ ঐক্যমত্য কমিশনের সভা বর্জন করেছে। আপনি কি জানেন কি নিয়ে আলোচনার সময় এই বর্জন? কি বিষয়ে আলোচনা হচ্ছিল? কি বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছিল? ঐক্যমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে পিএসসি, দুদক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে এগুলোকে পৃথক রাখা। ঐক্যমত্য কমিশন চাচ্ছে এসব নিয়োগে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগের যে বর্তমান বিধান তা বাতিল করে সম্পূর্ণ পৃথক একটা কমিটি করে তাদের মাধ্যমে নিয়োগ দিতে। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন এসব নিয়ে আলোচনা করতেই তারা রাজি নন। একবার খেয়াল করে দেখেন, তিনি বলছেন এসব বিষয়ে আলোচনা করতে তারা মোটেই রাজি নয়, কোনোভাবেই তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চান না। সুস্থ স্বাভাবিক মানুষ তো দূরের কথা, এদেশে একটা পাগলকেও যদি জিজ্ঞেস করেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরকারের হস্তক্ষেপ বন্ধ করে এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে চলতে দিতে চান কিনা, আমার বিশ্বাস একজন মানুষও পাবেন না যারা এটার অস্বীকার করবে। একজন মানুষকেও পাবেন না। সেখানে আসন্ন ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। সবার মুখে মুখে সবাই ভাবে, সবাই মনে করে বিএনপির বিকল্প তো এই মুহূর্তে বাংলাদেশে কেউ নাই। তারা ক্ষমতায় আসতেছে, তারা ক্ষমতায় আসবে। যতই চুরি করুক, বাটপাড়ি করুক, রাজধানী করুক, যতই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করুক সাধারণ মানুষের উপর, টেম্পু স্ট্যান্ড থেকে শুরু করে যা কিছু দখল করুক, কিন্তু বিএনপি আলটিমেটলি ক্ষমতায় আসবে। এটা অনেকের মধ্যেই এই ধারণাটা বদ্ধমূল। অথচ এই দলটা কি ভাবছে? তারা এই প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও নিরপেক্ষ রাখার বিষয়ে আলোচনা করতেই রাজি হচ্ছে না। স্ট্রেট বলে দিয়েছেন এসব নিয়ে আলোচনা করতে বিএনপি রাজি নয়। এই যে 2000 তাজা লাশের পর, হাজার হাজার পঙ্গুত্বের পর, একটা গণঅভ্যুত্থানের পর দেশের কাঠামোগত পরিবর্তনের চেয়ে ক্ষমতা পাকাপোক্ত করার ইচ্ছা যখন প্রাধান্য পায়, সেখানে আপনি কার আশায়, কিসের উপর ভর করে সরকারি চাকরির জন্য বছরের পর বছর সময় নষ্ট করবেন? এটা ভেবেছেন কি একবার? অযথাই সময় নষ্ট করবেন আপনি। সেই যেই লাউ সেই কদু। আমরা গত 15 বছর 20 বছর দেখেছি, আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি, তার আগেও দেখেছি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়, এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়। অথচ এই জায়গা থেকে যখন বের হতে চাচ্ছে সরকার, একটা সুন্দর সিস্টেম নিয়ে আসতে চাচ্ছে, তখন বিএনপি এখানে বাম হাতটা ঢুকিয়ে দিচ্ছে। এটা ভাবা যায়? সমসাময়িক নানা পদক্ষেপ দেখলেই বুঝতে পারবেন আপনি যে এসব ক্ষমতায় আসার পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের বার্তা দেয়। ক্লিয়ার। বিএনপি জানে যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় আসলে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে দখল করবে, নিজের দখলে রাখবে, নিজেদের মতো করে আবার ফ্যাসিস্ট কায়েম করবে। এটা কি হতে দেওয়া যায়? এটা কি আপনি, আমি, আমরা হতে দিতে পারি? এটা কখনোই হতে দেওয়া সম্ভব না, হতে দেওয়া যাবে না। চোখের সামনে তো দেখেছেন গণঅভ্যুত্থানের পর 2300 থেকে 2500 ক্যাডার নিয়োগের একটা বিসিএস কিভাবে 900 ক্যাডার নিয়োগের বিসিএসে পরিণত হয়েছে। এটা দেখেছেন না? আমরা হয়তো অনেকে মনে করেছিলাম এসব সিস্টেমের ত্রুটি। তারপর দেখেন ডাক্তার জাহিদ, বিএনপির অন্যতম সিনিয়র নেতা,
ড্যাবের অন্যতম একজন প্রধান ছিলেন। বিএনপির বিএনপি মনা যে চিকিৎসকদের সংগঠন ড্যাব, সেই ডক্টর জাহিদ, তার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, অনেকে হয়তো দেখেছেন। উনি পিএসসির ভাইবা বোর্ডের সদস্য সম্ভবত, এরকমই তো মনে হয়। তিনিও রাষ্ট্রের সর্বোচ্চ নিয়োগদাতাদের ভাইবা নিচ্ছেন শুনলাম। উনি পিএসসির ভাইবা বোর্ডের সদস্য, উনি ভাইবা নিচ্ছেন বিশেষ ক্যাডারদের। মানে কোন ক্রাইটেরিয়া, কোন মানদণ্ডে, মানে কোন, এটা একটু আমার এটা অনেকের প্রশ্ন। উনি একজন ডাক্তার, উনি ডাক্তারদের একটা সংগঠনের একজন নেতা, বিএনপির মনা সংগঠন যেটা, উনি এই কোন ক্রাইটেরিয়ায় ভাইবা বোর্ডের সদস্য হতে পারেন, এটা আমাকে একটু বুঝান তো। চোখ বন্ধ করলেই ছোট বাচ্চারা বলে দিবে তো উনি রাজনৈতিক একটা নিয়োগ, এটা ওনার রাজনৈতিকভাবে উনি নিয়োগপ্রাপ্ত, যদি উনি পিএসসি সদস্য হয়ে থাকেন। কারণ যেহেতু ভিডিওটি ভাইরাল হয়েছে, অনেকে দেখেছেন, আমিও দেখেছি। সবচেয়ে বড় কথা, তিনি তো রাজনৈতিকভাবে কোনোভাবেই নিরপেক্ষ নন, তিনি তো বিএনপি করেন। হাইলি পার্টিসান একজন ব্যক্তিকে ভাইবা নিতে দেওয়া হচ্ছে, এগুলো কোন কোইন্সিডেন্স নয়, এগুলো কোনো কোইন্সিডেন্স নয়, এগুলো হচ্ছে জাস্ট দলীয়করণের সিম্বল। সামনে বাংলাদেশ কি হবে, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশকে তারা কিভাবে পরিচালনা করবে, কিভাবে সবকিছু নিজের আয়ত্তে আনবে, কিভাবে আবার নিয়োগ বাণিজ্য শুরু হবে, ক্লিয়ার। আজকের এই বিএনপির যে ঘটনাটি ঘটালো ঐক্যমত্য কমিশনে ওয়াকআউট করে, ক্লিয়ার, সব ক্লিয়ার। এরকম একটা সিস্টেম সেলুট জানিয়ে স্বাগত জানানো উচিত ছিল আমাদের, কিন্তু আমরা সেটা করতে পারলাম না। এই রাষ্ট্র ব্যবস্থা, পুরাতন সিস্টেম আমরা পরিবর্তন করতে পারি নাই। পুরাতন এবং অপরিবর্তিত সিস্টেমের উপর আরো দলীয়করণের লক্ষণ দেখেও আপনি কেন অযথা মূল্যবান সময় নষ্ট করবেন? এখানে রাজনৈতিক দলের স্পষ্ট দালালি করে বেড়ায় এমন লোক বিশেষের ভাইবা নেয়, এই দিনও দেখার লাগে এটা আমাদের। বলতে পারেন প্রয়োজনে আরেকটা গণঅভ্যুত্থান হবে, আবারও জুলাই আসবে। মনে রাখবেন, এদেশে হাজারটা আন্দোলন হলেও লাভ নাই। গরিবের ছেলে পেলে বারবার জীবন দিবে, আর রাজনীতিবিদরা এসে নিজেদের আখের গুছাবে। এভাবেই দেশ চলবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা কি থাকবে? প্রধানমন্ত্রী সর্বোচ্চ কত বছর ক্ষমতায় থাকতে পারবে? কত মেয়াদে ক্ষমতা থাকবে? একটা দলের প্রধানমন্ত্রী হবেন কিনা, বা একজন প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত তিনি দলীয় প্রধান হতে পারবেন কিনা, এগুলো নিয়ে স্পষ্ট বার্তা ছিল। কিন্তু বিএনপি এগুলোতে একেবারে একমত নয়। পরিশেষে আমরা গতকালকে দেখলাম শুধু একটা জায়গায় তারা একমত হয়েছে, তাও তাদের কথাটা, তাদের যে মতামত দিয়েছে সেটাই বাস্তবায়ন হয়েছে। মানে তারা বলেছে 2 মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন একজন প্রধানমন্ত্রী। তিনি 2 মেয়াদের বেশি, অর্থাৎ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কিন্তু এইগুলো বিষয় এখনো ক্লিয়ার না যে যেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান কেন থাকবেন, আবার যিনি দলীয় প্রধান হবেন তিনি কেন প্রধানমন্ত্রী থাকবেন। এগুলো নিয়ে আমাদের হিসাব করতে হবে। হিসাবটা কখন করবেন? জাস্ট ভোটের সময়। আমি কাউকে বলবো না যে আপনি অমুককে ভোট দেন, অমুককে ভোট দেন, কিন্তু এখন তো আর সেই 2000 সাল না, এখন তো আর 90-এর দশক না। শেখ হাসিনা একটা ভালো কাজ করে গেছেন। উনি বারবার বলতেন ডিজিটালাইজ করেছে, আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি। ডিজিটাল বাংলাদেশ বানিয়ে উনি নিজেও ধরা খেয়েছেন, ভালো করেছেন, অবশ্যই ভালো, এটা আমরা সাপোর্ট করি। উনি না করলে ওনার জায়গায় অন্য কেউ থাকলে এটা করারই লাগতো, কারণ বিশ্বের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে আমাদের, তাই না? কিন্তু উনি ক্রেডিটটা নিতেন, মনে হয় ওনার বাপের টাকায় উনি করছেন এই কাজগুলা। এখন
যেটা হচ্ছে যে এই শেখ হাসিনা এই কাজটি ভালো করেছেন, যদিও এই ডিজিটাল করতে গিয়ে তিনি নিজেও ধরা খেয়েছেন। তার অডিওগুলো অনেকগুলো ভাইরাল হচ্ছে, এখন অনেক অডিও এখন ফ্ল্যাশ হচ্ছে, প্রকাশ পাচ্ছে, মানুষজন জানতে পারছে তিনি আসলে জুলাই আন্দোলনের সময় কি করেছেন, কিভাবে নির্দেশনা দিয়েছেন, কিভাবে গুলি করতে বলেছেন, মানুষকে খুন করতে বলেছেন, জলজ্যান্ত প্রমাণ এগুলা। তো সেই জায়গায় বিএনপি এসব করবে বা করছে, জনবিরোধী, গণবিরোধী, দেশবিরোধী এসব সিদ্ধান্ত বিএনপি নিবে বা বিএনপি চাপিয়ে দেবে বা জামাত চাপিয়ে দেবে, জামাত নিবে, এইগুলো দেখার আর সুযোগ নাই। জনগণ কিন্তু এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমেই সব জেনে যায়। তারা এখন বিবেকবান মানুষ, জনগণ এখন আর আগের মতো বোকা নেই। তো সাধারণ মানুষ তখন আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। দর্শক, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।